আইডেন্টিফাই করেছি। দুঃখের বিষয় ভারতীয়রা এই কথাটা বুঝতে পারে না। ভারতীয়রা মনে করে যে আমরা অন্যায়ভাবে আমি ইন্ডিয়ান হয়েছি, কিন্তু আসলে তারা যে 15 বছর যাবৎ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার সাহায্য করেছে, সেটাই বাংলাদেশের জনগণের মনকে ফিরিয়ে দিয়েছে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, যে সম্পর্ক মিউচুয়াল বেনিফিট, মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বন্ধুত্বের ভিত্তিতে হবে। এই অভ্যুত্থানের আর একটা আকাঙ্ক্ষা সেটা ছিল যে আমাদের যে পচা গলা রাজনীতি, যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, যে পলিটিক্স, সেটাকে আমরা নতুন করে গড়ব, নতুন বাংলাদেশের স্বপ্ন। এখন এই নতুন বাংলাদেশের স্বপ্ন করতে হলে আপনার প্রথমেই লাগবে যে শেখ হাসিনা এবং 55 বছরই আমি বলবো, 53 লাস্ট 15 ইয়ার্স আরো বেশি হয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের ধ্বংস হয়ে গেছে, এবং কোন রাষ্ট্রই আপনার কাঠামো ধরে রাখতে পারে না যদি তাদের প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যায়। প্রাতিষ্ঠানিকরণটাই হলো একটা রাষ্ট্রের সবচেয়ে বড় সাফল্য। আমাদের এখানে আপনার কোনো কিছুই আমরা প্রাতিষ্ঠানিকরণ করতে পারি নাই, এমনকি নির্বাচন পর্যন্ত নয়। নির্বাচন হলো একটা দেশের গণতন্ত্রের প্রথম স্টেপ, ওটা কিন্তু গণতন্ত্র নয় পুরোপুরি, ওটা হলো প্রথম পদক্ষেপ। ওই পদক্ষেপের ফলে পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতায় আসে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করে, মানে যে সমস্ত প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখবে সেটাকে আপনার প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হবে, ব্যক্তির ইচ্ছায় বা ব্যক্তির ডিকটেশনে সেটা চলবে না। কিন্তু সেটা আমাদের দেশে হয়নি, দুঃখের বিষয় যেটা। সুতরাং আপনাদের সামনে, আপনাদের যারা ইয়াং জেনারেশন এখানে বসে আছে, যারা আপনারা এই পার্টি ফর্ম করেছেন, তাদের কাছে প্রথম আহ্বান হবে যে আপনারা যে প্রস্তাবগুলি রেখেছেন, সংস্কার এবং বিচার, গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশে। যারা সন্তান হারিয়েছেন, আমি একজন মা, আমি জানি তারা বিচার না পেলে তাদের আপনাদের উপরে তাদের কিন্তু অসীম দুঃখ এবং অভিশাপ থাকবে। এই গণহত্যার বিচার হবে। শুধু এই গণহত্যার বিচার না, আগে যে সমস্ত হত্যাগুলি হয়েছে সেগুলির বিচার প্রয়োজন। আমরা শুরু করব বিডিআরের বিচার থেকে। বিডিআরের বিচার থেকে আমাদের সেনাপ্রধান বলেছেন যে এটা একটা সেনা বিদ্রোহ ছিল, এবং উনি বলেছেন এটা নিয়ে কোনো বিচার হবে না। কিন্তু আপনারা একটু যদি গভীরভাবে তাকান, এটা আমি সেই সময় কিন্তু একটা টেলিভিশন টক শোতে বলেছিলাম যে খালি ডাল ভাতের জন্য এত বড় মৃত্যু হতে পারে না, এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। খুব রিসেন্টলি একটা বই বেরিয়েছে, অবিনাশ পালওয়াল, উনি আপনার লন্ডন ইউনিভার্সিটিতে সাউথ এশিয়ান স্টাডিজের উনি প্রফেসর। ওনার বইটার আপনার 10 নম্বর চ্যাপ্টারটা আমি আপনাদেরকে পড়তে বলবো। সেখানে আপনার বিডিআর হত্যা কিরকম, কেমন ভাবে ইন্ডিয়ার ইনভলভমেন্ট এখানে ছিল তার একটা ভিভিড একটা পিকচার দিয়েছেন, এবং এর কথাও বলেছেন যে শেখ হাসিনার যদি কোনো রকম হতো, থ্রেট হতো, তাহলে ইন্ডিয়াটা এখানে আর্মি ঢুকে পড়তো। ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, এই 3 ফ্রন্টে তারা সৈন্য সমাবেশ ঘটিয়েছিল। তারপরে আপনার প্রফেসর এরিয়া চিটাগং ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, ওনারও একটা লেখা আছে যেখানে আমরা দেখেছি যেটা কোনো সেনার বিদ্রোহ ছিল না, এটা গভীর ষড়যন্ত্র ছিল বাংলাদেশের আর্মিকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়ার একটা পরিকল্পনা। এটা বিচার হওয়া দরকার, কারণ আমরা জানতে চাই যে কারা আমাদের এত বড় ইনস্টিটিউশনকে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। তারপরে আরো হত্যা আছে, শাপলা চত্বরে হত্যা, এবং 24 লেটেস্ট হলো 24। আশ্চর্যের বিষয় হলো যে আপনি যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা থেকে শুরু করে, তারা কিন্তু এক বিন্দু অনুতপ্ত নয়। সবচেয়ে বড় কথা, তারা মনে করে তারা কোনো ভুলই করে নাই। আমাকে একজন ফরমার মিনিস্টার ওয়াইফ একটা দাওয়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল, উনি আমার পাশে বসেছিলেন।
আমার উনি বললেন, আপা শেখ হাসিনা কি করেছে বলেন তো, আওয়ামী লীগ কি করেছে, দেশের লোকরা তাকে দেখতে পারে না। আমি না ওনার দিকে তাকিয়ে রইলাম অবাক হয়ে, কিন্তু ওনাকে উত্তর দেয়নি কথা। তাদের মধ্যে কোনো উদাত নাই যে তারা একটা ভুল করেছে। তো সেখানে আপনার যখন আমরা বলি যে আমরা ইনক্লুসিভ ইলেকশন করব, ইনক্লুসিভ ইলেকশন মানে আপনার ওই আওয়ামী লীগগুলিকে দিয়ে ইলেকশন করবেন যাদের হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অস্ত্র আছে, মাসুল পাপ আছে। আমার এক ফ্রেন্ড ফোন করেছিল আমেরিকা থেকে, বাংলাদেশি, বললো আপা এখানে আমেরিকানরা, আওয়ামী লীগের লোকরা বলে থাউজেন্ডস অফ ডলার খরচ করতে লবিং করার জন্য। তো সুতরাং আমরা যারা অভ্যুত্থানে যেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আপনি যেটা দেখেছেন, আমার পূর্ববর্তী বক্তা বলছে যে জায়গায় জায়গায় এই যে ডিমান্ড, মানে 16 বছরে কোনো ডিমান্ড ছিল না, এখন একদম সবার মনে হচ্ছে যেন বাড়ির বাথরুমের কল নষ্ট হয়ে গেল, প্রফেসর ইউনিভার্সিটিটা ঠিক করে দিতে হবে, এরকম একটা অবস্থায় চলে এসেছে। বিশাল ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি। আমাদের সবাইকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং আমাদের দেশকে এগিয়ে নিতে হবে সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাতে, যেখানে আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট রেজিম আসবে না, মানুষের ন্যূনতম অধিকার প্রতিষ্ঠা হবে, গ্রাসরুট ডেমোক্রেসি তৈরি হবে। আমরা যখন ডিফেন্স পলিসির কথা বলি, ডিফেন্স পলিসির মূল কথা হলো যে গ্রাসরুট ডেমোক্রেসি, যে জনগণ আপনার সংঘবদ্ধ কিনা। আপনার যত আর্মস আপনি কেনেন না কেন, জনগণ যদি ডিভাইডেড থাকে, জনগণ যদি সংঘবদ্ধ না হয়, সেই দেশকে ডিফেন্ড করার কোনো উপায়ই থাকতে পারে না। একটা ঐতিহাসিকভাবে দেখা গেছে যে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন ভারতবর্ষ অনেক ছোট 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 রাজ্য ছিল। কিছু কিছু রাজ্য ছিল রাজতন্ত্র, কিছু কিছু রাজ্য ছিল প্রজাতন্ত্র। যারা রাজতন্ত্র তারা কিন্তু আলেকজান্ডার বর্ডারে পৌঁছানোর আগে তার কাছে দুধ পাঠিয়ে বলেছে আমরা সারেন্ডার করলাম, কিন্তু তাকে ফাইট করেছিল গণতন্ত্রের যারা প্রজাতন্ত্রের লোক, কারণ সেখানে জনগণের ইনভলভমেন্ট ছিল। এই জিনিসটা আমরা এই অভ্যুত্থানকালে বাংলাদেশে সেই জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যেটা গ্রাসরুট গণতন্ত্র, যেখানে জনতা নিজেই তার দেশকে ডিফেন্ড করবে, নিজেই তার দেশকে ভালোবাসবে, দেশকে গড়বে বলে আমি আপনাদের প্রস্তাবগুলি এসেছে সংস্কারে। আরেকটা কথা বলে আমি ইয়েতে যাব, সেটা হলো যে সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয়। কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব, যেটা আমি ব্যক্তিগতভাবে একেবারেই আমি এটার পক্ষে নয়। সংস্কার হতেই হবে, ঐক্যমতে পৌঁছাইতেই হবে। বেসিক ঐক্যমতে পৌঁছে বিচার প্রক্রিয়া, এটা ঠিক আইনি ব্যাপার, অনেক সময় লাগতে পারে, আন্তর্জাতিক চাপ আসতে পারে, পাশের বাড়ির আপনার ইন্টারফারেন্স থাকতে পারে, কিন্তু বেসিক কতগুলি যারা ইমিডিয়েট আপনার খুনের সঙ্গে জড়িত ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিচারটা সম্পন্ন করতে হবে, বিডিআরের বিচার করতে হবে, শাপলা চত্বরের বিচার করতে হবে, তারপরে নির্বাচন। তার আগে নির্বাচন নয়। সেই নির্বাচনে আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে যাব, সেখানে আমরা ফিরতে চাই না। তবে সংস্কারের ভিতরে এখানে যেটা কিছু কিছু পয়েন্ট আমি পড়েছি, আপনারা যেটা পাঠিয়েছেন আমার কাছে, বেশিরভাগ ইয়েতে আমি একদম পোষণ করি, দু একটা ব্যাপার ছাড়া। একটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট আপনার আইনসভা, যেটাদের সঙ্গে আমি ডিসএগ্রি করছি। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা অংশ। কারণ লোয়ার হাউসে যদি আপনার কোনো আইন পাশ করে, সেটা আপার হাউসে গেলে পরে তারা সেটাকে আবার স্ক্রুটিনাইজ করে, তারা আইনটাকে পাশ করতে পারে না, কিন্তু তারা সেটাকে পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে এবং তাদের সাজেশন নিয়ে লোয়ার হাউসে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে লোয়ার হাউস যে সাজেশন এসেছে, এগুলি দেখে আপনার আইনটা পাশ করে। এটা সাম কাইন্ড অফ চেক। আমরা যেটা বলতে চাচ্ছি যে ক্ষমতার কেন্দ্রীভূত করতে দেব না, ক্ষমতার কেন্দ্রীভূত হলেই ফ্যাসিস্টদের উত্থান ঘটে। তো চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট
কিন্তু একটা একটা ইয়ে আর কি ইয়ে বলতে এলিমেন্ট, একটা প্রক্রিয়া এটার ভিতরে। কিন্তু আপনার উনি চলে গেছেন, উনি ছিলেন শরীফ না, যে আপনার উচ্চ কক্ষে কিভাবে আপনার ইয়ে হবে, রিপ্রেজেন্টেশন আসবে। ফুয়াদ বলেছে যে এটা আমাদেরকে এনকারেজ করবে যে সমস্ত ওই মমতাজ রহমতের মতো আজে বাজে লোকজন এখানে ঢুকে যাবে। এখন আমাদের দেশে সবচেয়ে বড় কথা অনেকেই বলেছে যে এই মানে চোরের, বললেন যে চোরের খড়ি পেয়েছি, যাকে ক্ষমতা দেওয়া যায় সেই এটা করে। আমাদের পলিটিক্যাল কালচার যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের জন্য ডেমোক্রেসি এস্টাবলিশ করা খুবই অসুবিধা হবে। আপনার বিশেষ করে আপনি যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলেন, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু আপনার বেশিরভাগই চলে নর্মস এবং কনভেনশন দ্বারা। আপনি কনস্টিটিউশন যাই লিখে দেন না কেন, এটাকে কিন্তু আপনার যদি আপনার ডেমোক্রেটিক কালচার, নর্মস, কনভেনশন, যে এটা করলে পরে লোকের অসুবিধা হবে, জনগণ পাবে না, তাহলে এই সিস্টেমটা চলতে পারে না। সেই জন্য অনেক দেশে, কারণ ফ্রান্সে তারা কিন্তু পার্লামেন্টারি সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেছে। আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে মনে করেন না যে আইয়ুবখানের প্রেসিডেন্সিয়াল সিস্টেম। প্রেসিডেন্সিয়াল সিস্টেম ক্যান বি ইকুয়ালি ডেমোক্রেটিক, কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেটা হয় যে ক্ষমতার ডিভিশনটা, বিভাজনটা খুব পরিষ্কার, কার কি কাজ সেটা পরিষ্কার। কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে যেটাকে আমরা বলি ফিউশন, এক্সিকিউটিভ আর লেজিসলেচার একটা ফিউশন, সেখানে আপনার নর্মস অ্যান্ড কনভেনশনের অত্যন্ত প্রয়োজন হয়। কিন্তু পার্লামেন্টারি সিস্টেম যে কাজ করে না তা তো না, পৃথিবীর অনেক বেশি কাজ করে, ইন্ডিয়াতেও কাজ করছে। কারণ এখানে আপনার পলিটিক্যাল কালচারটা খুব ইম্পর্টেন্ট, সেটা না হলে পার্লামেন্টারি সিস্টেমে কাজ করা খুবই মুশকিল হয়ে যায়। তো আমরা আশা করবো আমাদের ইয়াং জেনারেশন পলিটিক্যাল কালচার, ডেমোক্রেটিক পলিটিক্যাল কালচার প্র্যাকটিস করবেন, এবং যে ধরনের ইলেকশন প্রসিডিওর আপনার আপার হাউস দিয়েছে সেটা আমি একটু দ্বিমত পোষণ করছি। কারণ যারা লোয়ার হাউসে জিতবে নিম্ন কক্ষে, তাদের প্রপোর্শন অনুযায়ী যদি তারা ওইখানে আবার প্রতিনিধি পায়, তো তাহলে তো একই হবে। আমি বিএনপি 48% পেল, তারা আবার আপার হাউসে 48 পাবে, আর যারা 5% পেয়েছে তারা আবার 5 পাবে। তো এটা তো বলতে গেলে এক ধরনের ওই যে মহিলাদের সংরক্ষিত আসন দেয় ওই রকম একটা ব্যাপার হবে। সুতরাং আমরা আপার হাউসে যেটা সাজেস্ট করতে পারি সেটা হলো মিক্সড ইলেকটরাল সিস্টেম। কিছু আপনার ইলেকটর আর কিছু প্রপোর্শনাল। লোয়ার হাউসে যিনি প্রস্তাব দিয়েছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটা আমি দ্বিমত পোষণ করি। কারণ যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দ্বারা লোয়ার হাউসে আপনি প্রতিনিধি পাঠান, তাহলে ছোট 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 দলগুলো কিছু কিছু প্রতিনিধিত্ব পাবে। এর ফলে সরকার গঠন করা এবং বিরোধী দল গঠন করা কঠিন হয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। সুতরাং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে, এটা আমি কিছুতেই মনে করি শুভ হবে। আর দ্বিতীয় হলো যে আপনার আপার হাউসে আপনার যে প্রসিডিউরটা দিয়েছে, আমি মনে করি ওটা রিপিটেশন, মহিলাদের সংরক্ষিত আসনের মতো হবে। দ্বিতীয় জিনিসটা যেটা আমি আপনার সঙ্গে একটু শেয়ার করব, সেটা হলো যে সংসদে আপনার ওই যে আপনার 70 আর্টিকেল 70-কে অ্যামেন্ড করার প্রস্তাব দিয়েছে। ওটা একদমই ঠিক, কারণ ওটাতে আপনার সংসদের ইয়েতে আপনার ইয়ে হয়ে যায়, স্বাধীনতা থাকে না। তবে সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখানে একটা জিনিস খুবই, যে জিনিসটা এটা এর মধ্যে আসেনি, আপনাদের সংস্কারের মধ্যে আসেনি, সেটা হলো রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্রের চর্চা। রাজনৈতিক দলগুলি যদি গণতান্ত্রিক না হয় তাহলে তারা কি করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? রাজনৈতিক দলগুলি যদি আমরা জানি যে পার্লামেন্টে আজে বাজে লোক যায়, কেন যায়? নমিনেশন বিক্রি করা হয়। নমিনেশন যদি আপনার যেটা উন্নত বিশ্বে যেখানে পার্লামেন্টারি সিস্টেম আছে, সেখানে নমিনেশনটা আপনার গ্রাসরুট থেকে লিস্ট পাঠিয়ে দেয়,
যেটা পার্লামেন্টারি নমিনেশন কমিটি থাকে, সেইখান থেকে তারা একজনকে নমিনেশন দেয়। কিন্তু যখন নমিনেশন ডিগ্রি হয় তখন আপনার আজে বাজে দুর্নীতি করার লোক এরা আপনার নমিনেশন নিয়ে আপনার পার্লামেন্টে ঢোকে। সুতরাং এটা আপনার গণতান্ত্রিক প্রসেসে এটাকে বন্ধ করতে হবে যে নমিনেশন পার্টির ভিতরে গণতন্ত্র আসবে এবং পার্টির নমিনেশন আসবে গ্রাসরুট লেভেল থেকে। ওটা শহরে বসে, কেন্দ্রে বসে পার্লামেন্টারি কমিটি গঠন করে নমিনেশন বাণিজ্য করা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর 2 বার হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে, এটাও কিন্তু নির্ভর করে আপনার পার্টির গণতন্ত্রের ভিতরে। পার্টির ভিতরে যদি গণতন্ত্র থাকে তাহলে পার্টি কিন্তু যে প্রধানমন্ত্রী আনপপুলার হয়ে গেছে তাকে সরিয়ে দেয় পার্টির লিডারশিপ থেকে। যেমন ইংল্যান্ডে এখন ইলেকশন হয়েছে, ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টির লিডার কে ছিলেন আপনার, ওনার নাম কি জানি সুনেক। তো তিনি আপনার কিন্তু যেহেতু পার্টিকে সে জিতাতে পারেনি, তার কিন্তু পার্টির লিডারশিপে চলে গেছে। সুতরাং আপনার ওটা সবসময় আইন দিয়ে সবকিছু করা যায় না, কতগুলি জিনিস আছে আপনার পার্টির গণতন্ত্রের ব্যাপার আছে, সেটা আমি এই রিপোর্টে দেখি নাই। আমি আশা করি আপনারা সেটা ইনক্লুড করে নেবেন। আর একটা জিনিস আপনার যেটা ভোটারের বয়সের কথা বলেছেন 16, এটা আমি এগ্রি করতে পারছি না। কারণ 18 বছর পৃথিবীর সব দেশে একটা লিগাল বয়স, কারণ মানুষের ডেভেলপমেন্ট ব্রেন থেকে শুরু করে মানসিক যে ডেভেলপমেন্ট সেগুলি 18 বছরের আগে সাধারণত যারা সাইকিয়াট্রিক এবং ডাক্তার তারা মতামত দেন। আর পাঠ্য হওয়ার বয়স আমি মনে করি 25 বছর ঠিকই আছে। লাস্টলি আমি যেটা বলবো, নারীর ক্ষমতায়ন, এই জিনিসটা আপনারা কিন্তু খুবই শুভঙ্করের ফাঁকিতে পা দিয়েছেন। শুভঙ্করের ফাঁকিটা হলো বলেছে 100 জন সংরক্ষিত মহিলা আসন। 100 জনকে মানে কোথায়, কোন কনস্টিটিউয়েন্সি থেকে তারা কনস্টিটিউয়েন্সি বলে দেবেন এটা নারীর কনস্টিটিউয়েন্সি, এই 100টা নারীর কনস্টিটিউয়েন্সি। আমি জিজ্ঞাসা করেছিলাম মদিউল্লাহ মজুমদার সাহেবকে, আপনি এটা কিসের ভিত্তিতে এই সংরক্ষিত আসন তাদেরকে দেবেন? বলে না, আমরা একটা ঘূর্ণীয়মান পদ্ধতি করবো। আমরা ঘূর্ণীয়মান পদ্ধতি মানে কি? বলে একটা কনস্টিটিউয়েন্সি থেকে একটা নারী ইলেক্টেড হবে, উনি ওইখান থেকে 3 বার ইলেক্টেড হবে, তারপর উনি ছেড়ে দিয়ে আরেকটা কনস্টিটিউয়েন্সিতে যাবে। এটা মানুষ একটা কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করে সারা জীবন ধরে। আমি কি তারা মরে যাওয়ার পরে যদি খুব ভালো থাকে সে তার ছেলে সেই কনস্টিটিউয়েন্সি থেকে, কে আপনার ঘূর্ণীয়মান পদ্ধতি থেকে আজকে কনস্টিটিউয়েন্সি থেকে কালকে সেই কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড হবে? এই প্রশ্নটা আপনারা উঠাবেন। হোয়াট ইজ দিস ঘূর্ণীয়মান পদ্ধতি? এখানে নারীর একটা শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে। নারীর ক্ষমতায়নের জন্য যেটা দরকার সেটা পার্টিকে কম্পেল করতে হবে যে আপনারা 25% নারীকে নমিনেশন দেবেন। আবার নারীকে ক্ষমতায়নের জন্য আপার হাউসে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে তার দ্রুততম নারীকে পার্লামেন্টে আনা যায়। সুতরাং এই শুভঙ্করের ফাঁকির মধ্যে আপনারা ইয়াং জেনারেশন পা দেবেন আমি সেটা আশা করব না। বিশেষ করে যে আন্দোলনে নারীরা যেভাবে অংশগ্রহণ করছে, আমরা তো দেখেছি নারীদের অংশগ্রহণ ছাড়া আমাদের আন্দোলন কি সাকসেসফুল হতো? কখনোই না। সুতরাং নারীর ক্ষমতা, আর বিশেষ করে আপনারা যদি গ্রাসরুট গণতন্ত্রের কথা বলেন, দেশের 50% জনসাধারণকে রেখে কোনোদিনও গণতন্ত্র হতে পারে না। আর আরেকটা কথা বলি, পুরুষতান্ত্রিক সমাজে সবসময় আসে না, কোথায় পাওয়া যাবে? ফুয়াদরাও বলে কোথায় পাওয়া যাবে এত নারী? নারীরা তো আসতে চায় না। তো নারীদের রাজনীতিতে আসার পথে তো অনেক বাধা, এগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করেছি বহুবার। নারীর যে সংসারের দায়িত্ব, নারীর যে ইকোনমিক অবস্থা, নারীর যে সামাজিক যে প্রতিবন্ধকতা ফেস করে, ওগুলি তো আপনারা দূর করতে চান না। দূর না করে আপনারা বলেন নারীরা কেন আসে না, নারীরা কেন আসে না? তো নারী কি ঘর সংসার ছেড়ে চলে আসবে? আপনি কি আপনার আমাদের স্বামীরা কি তাদেরকে ঘর সংসারের কাজে সাহায্য করে, কিংবা বলে যে তোমরা যাও মিটিংয়ে?
অনেক প্রতিবন্ধকতা আছে, এটারই অনেক একাডেমিক আর্টিকেল আমরা লিখেছি যে এই আপনার প্রতিবন্ধকতা। তো প্রতিবন্ধকতা আপনি যদি ব্লেম করেন যে মেয়েরা আসে না পলিটিক্স করতে, তাহলে তো আমি বলবো এটা খুব একটা অন্যায় হবে। আমি আশা করবো এই নতুন তারা যখন অগ্রসর হবে, নতুন জেনারেশন তারুণ্য নিয়ে তারা নারীকে পিছনে ফেলে যাবে না। এটা যদি আপনারা পিছনে ফেলে যান, তাহলে আমি বলবো আপনাদের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। শেষে আমি বলেছেন, আমি সেটা শুনে একমত। ছিলাম যে আপনারা যে ঐক্যমতটা করবেন, এই ঐক্যমতটা ইমপ্লিমেন্ট করবেন গণপরিষদের নির্বাচন, তাই না? গণপরিষদের নির্বাচন এটা আমি একটা আর্টিকেলে লিখেছি যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক লাগবে, ঐক্যমতটা তৈরি করে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে, যে ওই ফ্রেমওয়ার্কের আন্ডারে গণপরিষদের ইলেকশন হবে। দ্যাট মিনস দ্যাট ওই গণপরিষদটা যে ঐক্যমতের চার্টারটা সেটাকে তারা সেটাকে অ্যাডপ্ট করে প্লেবিসাইড দিয়ে দেবে। প্লেবিসাইড দিলে পরে সংবিধান, তখন ওই সংবিধানের আন্ডারে যে ইলেকশন হবে সেখানে আপনার ওই ইলেকশনটা আসবে। এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক দরকার। এটা বলে আমি বক্তব্য শেষ করবো। অনেক ধন্যবাদ। এখানে দেখছি সবার প্রতি আমার শুভেচ্ছা। আপনারা আমাদের দেশকে আমরা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আপনারা এগিয়ে নিয়ে যাবেন সততার সঙ্গে, ইন্টিগ্রিটির সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, ইমানের সঙ্গে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমাদের সাথে এসে উপস্থিত হওয়ার জন্য। আমরা যদি বলতে চাই যে ম্যাম বলছিলেন এবং আলোচকরা অনেকেই বলেছেন যে একটি এলএফও প্রয়োজন। আমরা কিন্তু বলেছি জুলাই প্রোক্লেমেশন দিতে হবে। আমরা সেই দাবি অনেক দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছি এবং সেই জুলাই প্রোক্লেমেশন দেওয়ার জন্য সরকার যে সময়সীমা দিয়েছে সেটি কিন্তু শেষ হয়ে আসছে। সেখানে কাউন্টডাউনটি কিন্তু চলমান। আমরা নজর রাখছি যে অতি দ্রুতই যাতে জুলাই প্রোক্লেমেশন দেয়, সেই দাবিটিও আমাদের থাকবে। এবং একই সাথে আমরা সেই জুলাই প্রোক্লেমেশনকেই পরবর্তীতে এলএফও করে সেটি গণপরিষদ থেকে যাওয়া হতে পারে, অথবা সেটাকে সংবিধানে অবশ্যই এক ধরনের বাইন্ডিং ইফেক্ট থাকতে হবে বলে আমরা মনে করি। সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এই পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের সর্বশেষ বক্তা এবং আজকের এই আয়োজনের সভাপতিত্ব করছেন যিনি জাতীয় নাগরিক পার্টির